হাফ মিটার। আবার আর থেকে স্পোর্ট বাংশের কনসেপ্ট ইউজ হয়েছে, অনেকগুলো কনসেপ্ট ইউজ করে জাস্ট তুমি একটা অঙ্ক করতে পারলা। তো এই ধরনের অঙ্কগুলো আসলে ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং এই ধরনের অঙ্কগুলো করার প্র্যাকটিস তুমি যদি একাডেমিক লাইফ থেকে করতে থাকো তাহলে তোমার ওই সময় যে অঙ্কগুলো করবা বা যেগুলো করাবে এগুলো তোমার অনেক ইজি লাগবে। সো এখন থেকে এই প্র্যাকটিসটা করা লাগবে, কিছুটা এই টাইপের অঙ্ক করার অ্যাবিলিটি গড়ে তুলতে হবে। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা 26 ব্যাচে আছো তোমরা অধিকাংশই আসলে এখন সপ্তম অধ্যায় মানে পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারটা পড়তেছো। তো এই চ্যাপ্টার থেকে বেসিক্যালি দুইটা পার্ট থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক আর আরেকটা হচ্ছে ওই যে ফ্লুইড ডাইনামিক্স পার্টটা আছে, সান্দ্রতাঙ্ক, সান্দ্র বল, তারপরে হচ্ছে স্টোকসের সূত্র, ওই পার্টটা থেকে কোশ্চেন আসে। তো আমি আমার পিছনে আজকে একটা কোশ্চেন রাখছি, এই কোশ্চেনটা আমি এখন সলভ করাবো, এবং এইটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক ওই টপিকের অঙ্ক। হ্যাঁ, খুব কমপ্লেক্স না, বাট একটু ট্রিকি অঙ্ক। তো চলো ফার্স্টে আমরা অঙ্কটা আসলে পড়ি, দেন এটা কীভাবে সলভ করতে হয় ওইটা দেখাবো। তো এই কোশ্চেনে এখানে হচ্ছে একটা দৃঢ় অবলম্বন দেয়া আছে। সো এইটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন, এখানে দুইটা বিন্দু আছে পি এবং কিউ, এইখানে একটা মানে তার আছে, এই তারের মধ্যবিন্দু আর বিন্দুতে কি করা হয়েছে, আর বিন্দুতে হচ্ছে 8 কেজি ভরের একটা বস্তু ঝুলানো হয়েছে। মানে ব্যাপারটা যদি আমি একটু দেখাই, সে ব্যাপারটা এমন যে এইখানে হচ্ছে পি বিন্দুটা আর এই পাশে ওই যে কিউ বিন্দুটা, ওই কিউ বিন্দুটা এইখানে, এবং এর মাঝখানে একটা তার ছিল। সো এই হলো আমাদের তারটা। এবার এই তারের যে মধ্যবিন্দুটা আছে না, এই হলো মধ্যবিন্দু আর, এই আর বিন্দুতে কি করা হয়েছে, এই 8 কেজি ভরের বস্তুটাকে এই আর বিন্দুতে নিয়ে আসা হয়েছে। সো আর বিন্দুতে আনলে কি হবে, 8 কেজি ভরের বস্তুকে পৃথিবী তার ভরের কারণে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করবে না, এমজি বল দ্বারা আকর্ষণ করবে। ওকে, সো এমজি বল দ্বারা আকর্ষণ করলে কি হবে, কমন সেন্স কি বলে, কমন সেন্স বলে যে তারটা বেঁকে একটু নিচে নেমে যাবে। সো এই দেখো তারটা বেঁকে গেছে এবং এই যে 2 সেন্টিমিটার নিচে নেমে গেছে। সো এই বস্তুটা যুক্ত করার কারণে তারটা 2 সেন্টিমিটার নিচে নেমে বাঁকা হয়ে এরকম ভাবে আছে। সো আমি ধরে নিচ্ছি যে আমাদের তারটা এই বস্তু ঝুলানোর কারণে সাপোজ এই যে 2 সেন্টিমিটার নিচে নেমে এবার এইভাবে বেঁকে আছে। তাহলে আগে তারটা ছিল হচ্ছে পিকিউ তার, এখন এটা পিএসকিউ হয়ে গেছে। কেন এসকিউ হয়ে গেছে, এটা পিএসকিউ কেন হয়ে গেছে, কারণ এই যে 8 কেজি ভরের বস্তু ঝুলানোর কারণে তারটা বেঁকে নিচের দিকে নেমে গেছে, এবং এই ছবিটাই বেসিক্যালি এখানে দেখানো হয়েছে। আর কি কি ডাটা দিয়ে দিছে, প্রশ্নে বলে দিচ্ছে যে তারটা ইউজ করছো তুমি সেই তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, আর কি বলছে তারের ব্যাস হচ্ছে 2.8 মিলিমিটার, এবং আমার কাছে জিজ্ঞাসা করছে যে এই যে তারটা তুমি ইউজ করছো এই তারের ইয়ং এর গুণাঙ্কটা আসলে কত, মানে ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে। তাহলে এটা আমরা কেমনে করতে পারি, চলো সলিউশন দেখি। ফার্স্ট কথা, ইয়ং এর গুণাঙ্কের সূত্রটা কি ভাই, ইয়ং এর গুণাঙ্কের সূত্র, ইয়ং এর গুণাঙ্ককে আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করি। ওয়াই ইকুয়াল টু আমাদের সূত্রটা হচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ ইন্টু স্মল এল, এটাই সূত্র না, এটাই সূত্র। সো এখানে এফটা হচ্ছে ওই তারের উপর প্রযুক্ত বল, ক্যাপিটাল এলটা হলো তারের আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবং এলটা স্মল এলটা হলো তার কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত পেয়েছে ওইটা। তো আমরা ফার্স্ট একটু দেখি যে আমার কি কি দেয়া আছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে এইখানে তারের দৈর্ঘ্য দেয়া আছে 1 মিটার। সো তারের দৈর্ঘ্য যেটা দেয়া আছে এটা তারের আদি দৈর্ঘ্য। সো ক্যাপিটাল এল হচ্ছে আমার দেয়া আছে, ঠিক আছে। সো এখানে যে ক্যাপিটাল এলটা আছে এই ক্যাপিটাল এলটা আমার গিভেন। আর কি দেয়া আছে, তারের দেখো ব্যাস দেয়া আছে। সো এইটাকে আমি ডি ধরতে পারি। সো ধরলাম তারের ব্যাস হচ্ছে ডি। সো তারের যদি তুমি ব্যাস জানো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবা না, ইজিলি পারবা। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র কি হবে, যদি ব্যাস জানা থাকে ক্ষেত্রফল হবে, ব্যাসার্ধ জানা থাকলে জাস্ট তুমি হচ্ছে পাই স্কোয়ার করে দিবা, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাবা। আর ব্যাস জানা থাকলে এই যে 1/4 পাই ডি স্কোয়ার, ঠিক আছে। সো এই যে 1/4 বসাইলাম, পাই হচ্ছে কনস্ট্যান্ট 3.1416, আর ডি এর মানটা কত বসাবা, এই যে ব্যাস যেটা দেয়া আছে 2.8, বাট ব্যাসটা কিন্তু মিলিমিটারে দেয়া। সো তোমার এই মিলিমিটারটাকে কিসে কনভার্ট করতে হবে, মিটারে। সো 10⁻³ গুণ করে এই মিলিমিটারটাকে মিটারে কনভার্ট করলাম, তারপরে স্কোয়ার। তাহলে এইখান থেকে বেসিক্যালি তুমি যে ক্ষেত্রফলটা পাবা এটা মিটার স্কোয়ারে পাবা, এইটা হলো আমার ক্ষেত্রফল। তার মানে আমার এখানে আদি দৈর্ঘ্য এল তো দেয়া আছে যেটা কিনা 1 মিটার, আবার ব্যাস জানা আছে, মানে আমি ক্ষেত্রফলটাও জানি। তাহলে জানা নাই কি, জানা নাই হচ্ছে দুইটা জিনিস।
একটা হইলো এই তারের দৈর্ঘ্য কতটুকু বেড়েছে। দেখো তারটা বাঁকা হয়েছে, তারটা এরকম ছিল পি কিউ বিন্দুতে ছিল, এখন সে পিএস, এই বিন্দুটার নাম হচ্ছে এস, সো পিএস কিউ বিন্দুতে চলে গেছে, তারটা এইরকম শেপে চলে আসছে। তার মানে তারটা কি বেঁকে গেছে না? বেঁকে যাওয়ার কারণে তারটা কিছুটা লম্বা হয়েছে না, প্রসারিত হয়েছে না, বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে না? তারটা এক্সট্রা কতটুকু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ওইটা হচ্ছে এইখানকার স্মল এল এর মান। তো স্মল এল এর মানটা কিন্তু আমার জানা নাই, সো আমার এখানে ওই স্মল এল এর মানটা বের করতে হবে। আর কি বের করা লাগবে? এই তারটার উপর প্রযুক্ত বল কিন্তু জানা নাই, সো তারের উপর প্রযুক্ত বল এফও হচ্ছে আমাদের বের করতে হবে। সো এই দুইটা জিনিস বের করে যদি আমি এই ইকুয়েশনটাতে বসায় দিই তাহলে কিন্তু আমি ইজিলি এই তারটার ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে পারবো। তো ফার্স্টে হচ্ছে আমরা চলো এই তারের কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধিপ্রাপ্ত পেয়েছে, মানে স্মল এল এর মান, ওইটা আগে বের করব। তো তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এলটা আমরা আগে বের করব। সো কেমনে বের করতে পারি? একটুখানি দেখো, এই যে তারটা আছে পি আর কিউ, এটা হচ্ছে তারের আদি অবস্থা। পি এস কিউ এটা হচ্ছে তারের প্রসারিত হওয়ার পরের অবস্থা, তাই না? সো পি আর কিউ হচ্ছে তারের আদি অবস্থা, আর পি এস কিউ হচ্ছে তারের প্রসারিত হওয়ার পরের অবস্থা। সো আমরা তারের বৃদ্ধি যেটা, হ্যাঁ এটাকে আমি এখানে বলি স্মল এল সমান সমান কি বলতে পারি? বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরের অবস্থা মাইনাস আগের অবস্থার দৈর্ঘ্য। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরের অবস্থার দৈর্ঘ্যকে থেকে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার আগের অবস্থার দৈর্ঘ্যটা যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি কতটুকু তার এক্সট্রা প্রসারিত হয়েছে ওইটা পাবা। এখন বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরের অবস্থার দৈর্ঘ্য কি? পি এস কিউ না? এই পুরা দৈর্ঘ্যটা না পি এস কিউ? এইখান থেকে আমরা বাদ দিব হচ্ছে পি আর কিউ, মানে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার আগের অবস্থার দৈর্ঘ্য। সো পি আর কিউ, ক্লিয়ার? আচ্ছা, এবার একটু দেখো এই যে পি এস কিউ, এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি না? দেখো তো, পি থেকে এস পর্যন্ত দূরত্ব যা, এস থেকে কিউ পর্যন্ত দূরত্ব তাই, তাহলে আমরা পি এস কিউকে কি লিখতে পারি? 2 ইন্টু পি এস। সিমিলারলি পি আর কিউকেও তো দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে আর কিউ, দুইটাই সেম দৈর্ঘ্য, তাহলে আমরা পি আর কিউ এই পুরা দৈর্ঘ্যটাকে আমরা বলতে পারি 2 পি আর, বলতেই পারি। সো মাইনাস এখানে বসালাম 2 পি আর। সো এই জায়গা থেকে 2টা কমন নাও, তাহলে থাকলো হচ্ছে পি এস মাইনাস হইল পি আর। সো এইবার একটু দেখি পি আর পি এস এর মধ্যে কোনটার মান কত। দেখো পি থেকে শুরু করে এই কিউ পর্যন্ত পুরাটা হচ্ছে তারের দৈর্ঘ্য, দ্যাট মিনস 1 মিটার। তাহলে পি থেকে শুরু করে আর পর্যন্ত এই দৈর্ঘ্যটা কত, মানে পি আর দৈর্ঘ্যটা কত? পি থেকে কিউ পর্যন্ত 1 মিটার, তাহলে পি থেকে আর পর্যন্ত হবে 1/2 মিটার। সো এইটা আমার নন ভ্যালু। তাহলে পি আর কিন্তু আমার জানা, বাট পি এস কি জানা? স্মল এর মান বের করতে গেলে পি এস এর মানও জানতে হবে, বাট পি এস যেটা এটা কিন্তু জানা নাই। তো ওই ত্রিভুজটাকে আমি একটু শর্টে এখানে নিয়ে আসতেছি, দেখো এই দেখো। সো এইটা হইল পি বিন্দু, এইটা হইল আমার আর বিন্দু, আর এইটা হইল এস বিন্দু। সো পি থেকে আর পর্যন্ত এই দূরত্বটা দেওয়া আছে 1/2 মিটার। আবার আর থেকে এস পর্যন্ত, এই যে আর থেকে এস পর্যন্ত এই দূরত্বটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, তার মানে 2 × 10⁻² মিটার। তাহলে পি এস এর মানটা লাগবে। এই যে এই স্মল এল এর মান বের করতে গেলে পি এস এর মান লাগবে। তাহলে পি এস এর মান কি? এটা সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহু, তার মানে পি এসটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে পি এস এর মানটা আমরা একবারে বের করতে পারি না পিথাগোরাসের সূত্র ইউজ করে? তাহলে একবারে পি এস এর মান হবে √। এই যে এটাকে যদি ভূমি চিন্তা করো, এটাকে লম্ব চিন্তা করো, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার মানে অন্য কালার ইউজ করি, এইটার স্কোয়ার, তার মানে হাফ স্কোয়ার প্লাস এটা আসবে 2 × 10⁻² এটার স্কোয়ার। তাহলে এইখান থেকে তুমি পি এস এর মানটা পাবা, এবং এই পি এস এর মান নিয়ে এসে তুমি যদি এখানে বসায় দাও তাহলে তুমি 2 তো কনস্ট্যান্ট, পি এস এর মান বসায় দিলা, পি আর এর মান হচ্ছে হাফ। সো এইখান থেকে তুমি বেসিক্যালি স্মল এল এর মানটা বের করতে পারবা। তাহলে এভাবে আমাদের কিন্তু স্মল এল এর মানটা ইজিলি বের করা হয়ে গেল। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হচ্ছে এফ এর মানটা বের করা। এফ এর মানটা বের করা, এইটা আমাদের লাগবে, ঠিক আছে? তো একটু চিন্তা করো ভাইয়া, আমরা যখন একদম শুরুতে ইয়ংয়ের গুণাঙ্ক পড়তেছিলাম, ধরো এই হচ্ছে আমাদের একটা তার ছিল, সো এই তারটাতে সাপোজ আমরা নিচের দিকে এফ পরিমাণ বল অ্যাপ্লাই করছি, এই তারটাতে আমরা এফ পরিমাণ বল অ্যাপ্লাই করছি।
তাহলে এই তারটা নিচের দিকে স্মল এল পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয় না? তার মানে আমরা সহজ কথা কি বলতে পারি? আমরা সহজ কথা বলতে পারি কোনো একটা তারে তুমি যেই দিক থেকে বল অ্যাপ্লাই করবা তারটা সেই দিকে লম্বা হবে। এখন তুমি আমাকে বলো তো, এই যে 8 কেজি ভরের বস্তুটা আছে, সে 8 কেজি ভরের বস্তুকে পৃথিবী আকর্ষণ করতেছে নিচের দিকে mg বলে। তাহলে এইখানে কি f এর মান mg হবে? এইখানে কি f এর মানটা mg হবে? এখানে কোনোভাবেই কিন্তু f এর মানটা mg হবে না। কেন হবে না? কারণ হইল mg হবে না, কারণ এই তারটা কিন্তু নিচের দিকে লম্বা হচ্ছে না। তারটা লম্বা হচ্ছে কোন দিকে? এই যে এই দিকে খানিকটা সাপোজ তার লম্বা হয়েছে, আবার এই দিকে সাপোজ খানিকটা তার লম্বা হয়েছে। তারটা তো নিচের দিকে লম্বা হয় নাই। সো mg বলের কারণে আসলে তার লম্বা হয় নাই। তার যেই দিক বরাবর লম্বা হয়েছে সেই দিকে যে বল কাজ করতেছে সেই বলের কারণে তারটা লম্বা হয়েছে। তাহলে এই দিক বরাবর কোন বল আছে ভাইয়া? দেখো এটা তো সুতা, এখানে ঝুলন বিন্দু। তাহলে ঝুলন বিন্দুর দিকে যে বল কাজ করে সুতাতে সেটা হচ্ছে সুতার টান বল টি। তাহলে এই দিক বরাবর সুতার ঝুলন বিন্দুর দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে সুতার টান বল টি। ঠিক আছে, দেখো তারটা এই দিকে লম্বা হয়েছে কিছু পরিমাণ, এই দিকে লম্বা হয়েছে কিছু পরিমাণ, এই দুইটার যে যোগফল সেটা আসলে স্মল এল। তাহলে তারটা বৃদ্ধিপ্রাপ্ত যেই দিকে হয়েছে আমাকে সেই দিকের বল নিতে হবে। সো আমরা এই জন্য mg f এর মান mg নিলাম না। তাহলে এই অঙ্কে f এর মান আসলে হবে ওই টান বলের মানটা, তাই না? f এর মান হবে ওই টান বলের মানটা। ক্লিয়ার? ওই যেদিকে বল প্রয়োগ করছি তার সেই দিকে লম্বা হয়। সো এই দিকে mg নিচে কাজ করছে, বা তার তো এই দিকে লম্বা হচ্ছে না, তার এই দিক এবং এই দিকে লম্বা হচ্ছে। সো ওই দিকে যে বলটা কাজ করছে ওটা হচ্ছে ওই সুতার টান। সো ওই সুতার টান যদি বের করতে পারি তাহলে ওই টানের মান এখানে বসায় দিলে ইয়ং এর গুণাঙ্কটা পাবো। তার মানে এখানে যেটা f সেটা আসলে সুতার টান টি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার দেখো, সো এই ছবিটাকে আমি একটু এই পাশে আরেকবার আঁকাই নিলাম। সো এইখানে বস্তুটা ছিল, সে ওই বস্তুটা হচ্ছে 8 কেজি ভরের বস্তু এবং সুতার টান আসলে দুই দিকে কাজ করতেছিল। এই দিক বরাবর একটা সুতার টান কাজ করতেছিল টি, আবার এই দিক বরাবর একটা সুতার টান কাজ করতেছিল টি। আর বস্তুটার যে ওজনটা খাড়া নিচের দিকে mg কাজ করতেছিল। ঠিক আছে, আর এই দিক বরাবর হচ্ছে মধ্যবিন্দু বরাবর এই যে 2 সেন্টিমিটার যেটা ওইটা এই দিক বরাবর ছিল। ওকে, এখন আমি হিসাবের খাতিরে ধরে নিচ্ছি যে এইটা টিটা আনুভূমিকের সাথে যে কোণ তৈরি করে সেটা হলো থিটা। তাহলে এই টি এর আনুভূমিক বরাবর একটা উপাংশ আছে না? আনুভূমিক বরাবর উপাংশটা হচ্ছে টি কস থিটা। আবার এই পাশে যে টি আছে তারও তো আনুভূমিক বরাবর একটা উপাংশ আছে, ওর আনুভূমিক বরাবর উপাংশটা হচ্ছে টি কস থিটা। তাহলে এই টিকে আমি দুই ভাগে ভাগ করলাম, এই কোণটাকে থিটা ধরে নিয়ে এই টি এর আনুভূমিক বরাবর উপাংশটা টি কস থিটা, ওই সেম টি এর উলম্ব বরাবর উপাংশটা হচ্ছে টি সাইন থিটা। আবার এই পাশে যে টিটা আছে তার আনুভূমিক উপাংশ টি কস থিটা, আর তার উলম্ব উপাংশটা অন্য কালারে দেখায়, তার উলম্ব উপাংশ সেম দিকে থাকবে, ওইটা হচ্ছে টি সাইন থিটা। তাহলে একটু খেয়াল করো, এই পাশের টি কস থিটা এই পাশের টি কস থিটাকে ক্যান্সেল আউট করবে, বাট উপরের দিকে দুইটা টি কস থিটা কাজ করতেছে। সো দুইটাকে না লিখে আমরা এখানে একটাকে লিখি। সো এখানে আমরা দুইটা টি কস থিটা না লিখে আমরা এই বরাবর আমরা একবারে লিখতে পারি 2 টি কস থিটা। ওকে, সো বেসিক্যালি এই দুইটা টিকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম। এই টি এর একটা উপাংশ এদিকে টি কস থিটা, উপরের দিকে টি সাইন থিটা। এই টি এর একটা উপাংশ এইদিকে টি কস থিটা, একটা উপাংশ উপরের দিকে টি সাইন থিটা। সো টি কস থিটাকে ক্যান্সেল আউট করছে, আর উপরের দিকে তাহলে টোটাল থাকছে 2 টি কস থিটা। তার মানে এই যে বস্তুটা এখানে আছে, সেই বস্তুটার উপর উপরের দিকে টোটাল কাজ করছে 2 টি কস থিটা, আর নিচের দিকে টোটাল কাজ করছে mg। বাট এইভাবে প্রসারিত অবস্থায় বস্তুটা কি নিচে নামতেছে না উপরে উঠতেছে? বস্তুটা নিচেও নামতেছে না উপরে উঠতেছে না। তার মানে বস্তুটা যেই জায়গাতে আছে এই জায়গাতে বস্তুটা কিন্তু স্থির আছে। তাহলে আমরা বলতে পারি এই বস্তুটার উপর উপরের দিকে 2 টি কস থিটা কাজ করতেছে, নিচের দিকে mg কাজ করতেছে। তা সত্ত্বেও বস্তুটা উপরে উঠছে না নিচেও নামছে না। তার মানে এখানে বলা যায় যে এই বস্তুটার উপর y অক্ষ বরাবর নিট বলটা শূন্য, কারণ বস্তুটা না উপরে উঠছে না নিচে নামছে। সো ওই জায়গাতে স্থির আছে। তার মানে উপরের দিকে টোটাল বল আর নিচের দিকে টোটাল বল সমান। তার মানে সোজা বাংলায় y অক্ষ বরাবর তার নিট বলটা শূন্য। y অক্ষ বরাবর নিট বল শূন্য, দ্যাট মিনস উপরের দিকে টোটাল বল 2 টি সাইন থিটা হবে, এটা 2 টি কস থিটা লিখেছি, এটা সাইন থিটা হবে।
2t sin থিটা মাইনাস নিচের দিকে টোটাল বল হচ্ছে mg, এইটা সমান সমান হবে 0। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো 2t sin থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের mg, দ্যাটস ওয়াই t এর মান আসবে mg ডিভাইড বাই 2 sin থিটা, mg ডিভাইড বাই 2 sin থিটা। তাহলে এইখান থেকে mgর মান তুমি জানো, 2 কনস্ট্যান্ট, m জানো, m হচ্ছে 8 কেজি, g এর মান 9.8, 2 তো কনস্ট্যান্ট। এবার এখন কাহিনী হইলো এখানে থিটা, যেটা থিটা কি তোমার জানা? থিটা কিন্তু তোমার জানা না, থিটা বা সাইন থিটা তোমার জানা না। তাহলে কোনোভাবে আমার এই ত্রিভুজটা থেকে আমাদের সামহাও ওই থিটার মানটা বের করতে হবে, যেটা আমি ধরছি এই যে টি এর আনুভূমিকের সাথে কোনটা থিটা। তার মানে এইখানে যে টি আছে তার এই যে আনুভূমিকের সাথে কোনটা হলো থিটা। আবার এই পাশে যে টি আছে এই কোণের দেখো বি প্রতিপকোণ, দেখো এই কোণটার বি প্রতিপকোণ হচ্ছে এই পাশে, সো এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই কোণ থিটা মানে এই ত্রিভুজের এই পাশের কোণ থিটা। ক্লিয়ার? এখন ওই থিটাটা সামহাও আমাকে বের করতে হবে, আর না বের করলে আমি এখানে বসাইতে পারবো না, সো টি এর মান পাবো না। যদি বসাই ফেলতে পারতাম তাহলে ইজিলি কিন্তু টি এর মান বের করে ফেলতে পারতাম। ঠিক আছে? তো থিটা বের করার জন্য খেয়াল করে দেখো, এইটা একটা সমান্তরাল স্তর, এইটা আরেকটা সমান্তরাল স্তর, সো দুইটা সমান্তরাল স্তর, আর এইটা হইলো তাদের ছেদক। এই যে রেখাটা দেখতেছো, এই রেখাটা তাদের ছেদক। তাহলে ছেদকের দুই পাশের কোণ সমান না? এই পাশের কোণ আর এই পাশের কোণ কি সমান না? সো এই কোণ থিটা হইলে এই কোণ অবভিয়াসলি থিটা হবে। এখন এই ত্রিভুজটাকে আমি আরেকবার আঁকি, এই কোণটা থিটা হয়ে গেল, একান্তর কোণ, এই যে এই কোণটাও থিটা, আর এইটার মান ছিল হাফ, আর এইটার মান ছিল 2 × 10⁻² মিটার। সো এই কোণটার মান আমাকে বের করতে হবে। সো আমি যদি এখানে ট্যান থিটা নিই, খেয়াল করো, ট্যান থিটা সমান সমান এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, তার মানে লম্ব হচ্ছে 2 × 10⁻², আর ভূমি এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা, দ্যাট ইজ হাফ। ক্লিয়ার? সো এইখান থেকে ইজিলি আমি থিটার মানটা বের করতে পারবো। থিটা একবারে আসবে ট্যান ইনভার্স, উপরে বসবে হচ্ছে 2 × 10⁻², আর নিচে বসবে হাফ। তাহলে এইখান থেকে আমরা প্রথমে থিটার মানটা বের করব, এই থিটার মান নিয়ে এসে এই জায়গায় বসায় দিব, দেন এই সব কিছু ক্যালকুলেশন করে তুমি টি এর মান পাবা, এবং এই টি এর মানটা তুমি যদি এই এফ এর জায়গায় বসায় দাও, বেসিক্যালি এফ এর মান তো টি, সো এফ এর জায়গায় যদি টি এর মানটা বসায় দাও, আর এইখান থেকে আমরা যে এল বের করলাম না, এইখান থেকে যে এল বের করলাম, এই এল এর মানটা যদি তুমি এইখানে বসায় দাও, তাহলে এইখান থেকে তুমি ইয়ং এর গুণাঙ্ক বের করতে পারবা। ক্লিয়ার? আই গেস অঙ্কটা তোমরা বুঝতে পারছো। অঙ্কটা খুব কমপ্লেক্স বলবো না, বাট দেখো একটা অঙ্কের মধ্যে আমার অনেকগুলো কনসেপ্ট ইউজ হয়েছে। যেমন এখানে হচ্ছে উপাংশের কনসেপ্ট ইউজ হয়েছে, তারপরে এই যে ওয়াই অক্ষ বরাবর নিট বল শূন্য হচ্ছে, সো নিট বলের কনসেপ্ট ইউজ হয়েছে, ইয়ংয়ের গুণাঙ্ক তো ইউজ হয়েছেই, এখানে পিথাগোরাস ইউজ হয়েছে। সো অনেকগুলো কনসেপ্ট ইউজ করে জাস্ট তুমি একটা অঙ্ক করতে পারলা। তো এই ধরনের অঙ্কগুলো আসলে ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, এবং এই ধরনের অঙ্কগুলো করার প্র্যাকটিস তুমি যদি একাডেমিক লাইফ থেকে করতে থাকো, তাহলে তোমার ওই সময় যে অঙ্কগুলো করবা বা যেগুলো করাবে এগুলো তোমার অনেক ইজি লাগবে। সো এখন থেকে এই প্র্যাকটিসটা করা লাগবে, কিছুটা এই টাইপের অঙ্ক করার অ্যাবিলিটি গড়ে তুলতে হবে। ঠিক আছে? আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্ত, এবং অবশ্যই এটার অ্যান্সারটা কমেন্টে জানাবা। ঠিক আছে? যারা অঙ্কটা করবা অবশ্যই অ্যান্সারটা কমেন্টে জানাবা। থ্যাংক ইউ।